খবর শুনছেন WM বাংলা নিউজ চ্যানেল থেকে। দেশ ও বিদেশের খবর শোনাবো। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জানাবো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন? জল্পনায় উঠে আসছে যে চার নাম। কবে শপথ হবে নতুন সরকারের? পরাজয় মানতে নারাজ তৃণমূল নেত্রী। ভবানীপুরে হারের পর মমতার পরবর্তী চাল কি? তুঙ্গে জল্পনা। রাহুলের সতর্কবার্তা শুনেনি মমতা দিদি, তাই বাংলায় এই ভরাডুবি। ভুল ধরিয়ে দিয়ে বিস্ফোরক সঞ্জয় রাউত। বিজেপির মুখ্যমন্ত্রীকে নাম চূড়ান্ত করতে রাজ্যে আসছেন খোদ অমিত শাহ। মমতা আদির দুজনকেই হারিয়েছি। 20 থেকে 9 নামলো তৃণমূল। মুর্শিদাবাদে নিজের কারিশমা দেখালেন হুমায়ুন। আমি ভোটে হারিনি, পদত্যাগ কেন করব? সাংবাদিক বৈঠকে বললেন মমতা। বাংলার মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন কারা? কে হচ্ছেন মুখ্যমন্ত্রী? চূড়ান্ত সব নাম। শুভেন্দু বললেন বড় কথা। বিজেপির মুকুটে পাল খুঁজছে বিজেপি। বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচন। আজই হাই ভোল্টেজ বৈঠক। ভরাডুবির পরেই সুর বদল। মমতার বিক্ষুব্ধ সৈনিকদের নিশানায় এখন কালীঘাট ও দলীয় নেতৃত্ব। বিজেপির 3 দুর্বের তাস কোনো হেভিওয়েট নয়। গ্রামের সাধারণ 3 বন্ধুর কাছে ধরাশয়ী ঘাসফুল। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি? কার পাল্লা ভারী? তামিলনাড়ুতে তৃতীয় বিকল্প সমর্থন চেয়ে বাম কংগ্রেসের সঙ্গে আলোচনায় বিজয়। 15 বছরের রাজত্বের অবসান, এবার বিরোধী আসনে অভিষেক। মমতা পুত্রের নতুন ভূমিকা কি? আজই মিলবে ইঙ্গিত। অমিত শাহের হাতেই কি বাংলার ভাগ্য? মুখ্যমন্ত্রীর দৌড়ে শেষ হাসি হাসতে পারেন শুভেন্দু। ভোটের পর প্রথম মামলা বদলি। রাজ্যে পালা বদল হতে না হতেই নতুন সচিব পেলেন রাজ্যপাল। তাকে পাঠানো হলো লোকভবনে। বিজেপির মুখ্যমন্ত্রী কি হবেন? জল্পনায় উঠে আসছে যে চার নাম। কবে শপথ হবে নতুন সরকারের? বুথ ফেরত সমীক্ষা থেকে শুরু করে প্রাথমিক ট্রেন্ড সবই ইঙ্গিত দিচ্ছে বাংলায় পরিবর্তনের। বিধানসভা নির্বাচনের বিপুল জয়ের পর এখন রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে? এখনো পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কোনো নাম শিলমোহর না দিলেও গেরুয়া শিবিরের অন্দরমহলে শুরু হয়েছে তীব্র পাটিগণিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটের আগেই স্পষ্ট করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী হবেন বাংলারই কোনো ভূমিপুত্র। সেই ভূমিপুত্র তত্ত্বকে সামনে রেখে আপাতত 4 জন হেভিওয়েট নেতার নাম নিয়ে চর্চা তুঙ্গে। 9 মে কি শপথ গ্রহণ? বিজেপির আভ্যন্তরীণ সূত্রে খবর, আগামী 25শে বৈশাখ অর্থাৎ 9 মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর দিনকে শপথ গ্রহণের জন্য বেছে নিতে পারে দল। যদিও সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি, তবে বিশেষ এই দিনটিকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলেই খবর। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে এবার এগিয়ে যারা, 1 শুভেন্দু অধিকারী। জায়ান্ট কিলার মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের গড় ভবানীপুরে হারানো এবং একই সঙ্গে নন্দীগ্রামে দখল রাখা শুভেন্দু অধিকারীকে এই মুহূর্তে দলের সবচেয়ে শক্তিশালী মুখ করে তুলেছে। তৃণমূল নেত্রীকে সরাসরি পরাজয়ের স্বাদ দেওয়ার পুরস্কার হিসেবে তার নামই মুখ্যমন্ত্রী পদের দৌড়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। তার সাংগঠনিক ক্ষমতা লড়াকু ভাবমূর্তি প্লাস পয়েন্ট হতে পারে। শ্রমিক ভট্টাচার্য সংগঠনের রূপকার। বিজেপি রাজ্য সভাপতি হিসেবে দলের পুরনো নবগত কর্মীদের মধ্যে ভারসাম্য রক্ষা করার কারিগর মনে করা হয় শ্রমিক ভট্টাচার্যকে। তার মার্জিত ভাষা এবং বিতর্কহীন ভাবমূর্তি দলের কেন্দ্রীয় নেতৃত্বের বেশ পছন্দের। উৎপল ব্রহ্মচারী সংঘের আস্থাভাজন কালিয়াগঞ্জ থেকে রেকর্ড ভোটে জয়ী উৎপল ব্রহ্মচারী ওরফে উৎপল মহারাজ এই তালিকার অন্যতম চমক। আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। রাজনৈতিক মহলে মতে সংঘ যদি বড় কোনো ভূমিকা পালন করে তবে উৎপলী মহারাজের পাল্লা ভারী হতে পারে। স্বপন দাশগুপ্ত বুদ্ধিজীবী মুখ দলে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে স্বপন দাশগুপ্তের জুড়ি মেলা ভার। তার জাতীয় স্তরে রাজনৈতিক অভিজ্ঞতা এবং বুদ্ধিজীবী ভাবমূর্তিকে কাজে লাগিয়ে সরকার পরিচালনার কথা ভাবতে পারে বিজেপি। শেষ কথা, রাজ্য রাজনীতি এখন ফুটছে। বাংলার তখ্ত থেকে বসবেন তা ঠিক করতে দিল্লিতে দফায় দফায় বৈঠক চলছে। একদিকে শুভেন্দুর জনপ্রিয়তা, অন্যদিকে সংঘের পছন্দ, সব মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন নজর 9 মের দিকে। বাংলা মানুষ কি নতুন ভোরের দেখা পাবেন? উত্তর আর কয়েক ঘন্টার অপেক্ষা। পরাজয় মানতে নারাজ তৃণমূল নেত্রী। ভবানীপুরে হারের পর মমতার পরবর্তী চাল কি? তুঙ্গে জল্পনা। 2026 সালে বিধানসভা নির্বাচনে বাংলায় বলছে গেরুয়া ঝড়। আজ এই জলে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূলের দুর্গ।
সব থেকে বড় চমক তৈরি হয়েছে খোদ ভবানীপুর কেন্দ্রে, যেখানে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী ফল বলছে তিনি এখন আর বিধায়ক নন, আর গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী তার মুখ্যমন্ত্রী পদে থাকার নৈতিক অধিকারও নেই। কিন্তু ফল ঘোষণার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন এখনো ইস্তফা দিলেন না, তা নিয়ে নজিরবিহীন বিতর্ক, সাংবিধানিক জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। ভারতের সংসদীয় গণতন্ত্রে একটি দীর্ঘকালীন নীতি রয়েছে। নির্বাচনী পরাজয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে বিদায়ী মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন। 2011 সালে পরিবর্তনের নির্বাচনে ঠিক এই কাজটাই করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বামফ্রন্টের পরাজয় স্পষ্ট হতেই তিনি সশরীরে রাজভবনে গিয়ে ইস্তফা দিয়েছিলেন। কিন্তু 2024 প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। গেরুয়া শিবিরের জয় নিশ্চিত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে বদলে ছুটেছিলেন শাখাওয়াত মেমোরিয়াল গণনা কেন্দ্রে। সেখান থেকে বেরিয়ে তিনি ভোট লুট এবং আসন চুরি গুরুতর অভিযোগ তোলেন। আজ বিকেল পর্যন্ত তিনি ইস্তফা না দেওয়ার তৈরি হয়েছেন ধোঁয়াশা আইনি। রাজনৈতিক মহলের মতে মমতা কি পরাজয় মানতে পারছেন না, নাকি তিনি কোনো বড় আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন? সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি বিজেপি অন্তত 100টি আসনে অনৈতিকভাবে জয়লাভ করেছে। এই অভিযোগকে হাতিয়ার করে তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন বলে মনে করা হচ্ছে। এদিকে আজ বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে নির্ধারিত হবে তৃণমূলের পরবর্তী রণকৌশল এবং মমতার ইস্তফা পর্ব। অন্যদিকে নবান্ন রাজভবনের অন্দরে শুরু হয়েছে ব্যস্ততা। নিয়ম অনুযায়ী যে দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রাজ্যপাল তাদেরই সরকার গঠনের আহ্বান জানাবেন, কিন্তু তার আগে বর্তমান মুখ্যমন্ত্রী পদত্যাগ করাটা আবশ্যক। যদি মমতা বন্দ্যোপাধ্যায় স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তবে রাজভবন কঠোর কোনো পদক্ষেপ নিতে পারে কিনা তা নিয়ে আইনি বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে রাজ্যপাল প্রশাসন। বাংলার রাজনীতিতে এমন সাংবিধানিক সংকট এর আগে কখনো দেখা যায়নি। শেষ পর্যন্ত কি জনমতের কাছে মাথা ঝোঁকাবেন তৃণমূল নেত্রী, নাকি লড়াই গড়াবে আদালত পর্যন্ত? নজর এখন সেদিকেই। রাহুলের সতর্ক বার্তা শোনেননি মমতা দিদি, তাই বাংলায় এই ভরাডুবি। ভুল ধরিয়ে দিয়ে বিস্ফোরক সঞ্জয় রাউত। বিধানসভা নির্বাচনে তৃণমূলের হারের নেপথ্যে রাহুল গান্ধীর সতর্ক বার্তাকে গুরুত্ব না দেওয়াকেই দায়ী করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তার স্পষ্ট কথা, বিজেপি যে কৌশলে ভোট চুরি করে রাহুল তা বারবার বলা সত্ত্বেও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তা শোনেননি। এটাই ছিল তার সব থেকে বড় ভুল। রাহুল আগেই দাবি করেছিলেন লোকসভা নির্বাচনে অন্তত 100টি আসনে কারচুপি করে ক্ষমতায় ফিরেছে বিজেপি। এমনকি হরিয়ানা বা মধ্যপ্রদেশেও একই কায়দায় জয় ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি। মঙ্গলবার রাউত বলেন, মমতা দিদি যদি রাহুলের সঙ্গে বসে ভোট চুরি ঠেকানোর কৌশল নিয়ে আলোচনা করতেন, তবে বাংলার ফল আজ অন্যরকম হতে পারত। রাহুলকে দূরদর্শী নেতা আখ্যা দিয়েছেন সঞ্জয় রাউত। তিনি জানান, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু দুই রাজ্যেই বিজেপি কার্যত জয় লুট করেছে। উল্লেখ্য, বাংলায় পাদ্য শিবির জিতলেও তামিলনাড়ুতে স্টালিন সরকারকে সরিয়ে বড় শক্তি হিসেবে গড়ে উঠেছে অভিনেতা বিজয়ের দল টিভিকে। রাউতের দাবি, রাহুল আগে যা বলেছিলেন আজ তা সত্যিই হলো। এদিকে সোমবার রাতেই মমতা ব্যানার্জি অভিযোগ তোলেন বিজেপি 100-র বেশি আসন লুট করেছে। নির্বাচন কমিশনকে বিজেপির কমিশন বলে দেগে দিয়ে এই জয়কে অনৈতিক ও বেআইনি বলে তোপ দাগেন তৃণমূল নেত্রী। রাহুলও মমতার এই দাবিকে সমর্থন জানিয়ে বলেছেন, বিজেপি সেই পুরনো চেনা ছকেই এই জয় হাসিল করেছে। তৃণমূলের এই বিপর্যয় ইন্ডি জোটের শরিকদের একাংশের উল্লাস দেখেও ক্ষোভ প্রকাশ করেন সঞ্জয় রাউত। তাঁর হুঁশিয়ারি, জোটের অন্দরে কাদা ছড়াছড়ি করলে লাভ হবে কিছু বিজেপিরই। তৃণমূল বা ডিএমকের হারে খুশি না হয়ে বরং বিজেপির এই ভোট চুরির কৌশলের বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন তিনি। তার সাফ কথা, পারস্পরিক রেষারেষি নয়, বরং ঐক্যবদ্ধ শক্তি হিসাবেই এনডি জোটকে আগামী দিনে এগোতে হবে। বিজেপির মুখ্যমন্ত্রীকে নাম চূড়ান্ত করতে রাজ্যে আসছেন খোদ অমিত শাহ। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে 207টি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিজেপি। সরকার গঠনের চূড়ান্ত পর্যায়ে যখন একদিকে সব থেকে বড় প্রশ্ন, কে হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী, এই জট খুলতে এবং পরিষদীয় দলনেতা নির্বাচন করতে সরাসরি ময়দানে নামছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকেই তাকে প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে থাকছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। গুরুত্ব পাচ্ছে দিল্লির বিশেষ বার্তা। সাধারণত বিভিন্ন রাজ্যে ভোটের পর পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য দলের কেন্দ্রীয় সম্পাদক বা অভিজ্ঞ কোনো নেতাকে পাঠানো হয়। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্বয়ং অমিত শাহকে পর্যবেক্ষক নিয়োগ করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
নরেন্দ্র মোদী সরকারের সেকেন্ড ইন কমান্ড নিজেই নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন, যা থেকে স্পষ্ট যে বাংলার নতুন শাসন কাঠামো নিয়ে দিল্লির নেতৃত্ব কোনো ফাঁক রাখতে চাইছে না। এই বৈঠকে শিলমোহর পড়বে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নামে। শপথ গ্রহণ নিয়ে তুঙ্গে জল্পনা। রাজ্য বিধানসভায় এবারই প্রথম শাসক দলের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে বিজেপি। ফলে পরিষদীয় দলনেতা নির্বাচনী প্রক্রিয়াটি গতানুগতিক বিরোধী দলনেতা বাছাইয়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এদিকে নতুন সরকারের শপথ গ্রহণের দিনক্ষণ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। আগামী 9 মে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন থাকলেও রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন যে চূড়ান্ত তারিখ ঘোষণা করবে কেন্দ্রীয় নেতৃত্বই। শাহের শহরই পরই এই অনিশ্চয়তা কাটবে বলে আশা করা হচ্ছে। মমতা অধীর দুজনকেই হারিয়েছি, 20 থেকে 9-এ নামলো তৃণমূল। মুর্শিদাবাদে নিজের কারিশমা দেখালেন হুমায়ুন। 2024 সালে বিধানসভা নির্বাচনে হুমায়ুন জেলার চিরাচরিত রাজনৈতিক সমীকরণ পুরোপুরি ওলটপালট করে দিয়েছে। বাম আমলের কংগ্রেসের গড় এবং পরবর্তীতে তৃণমূলের দুর্গে এবার বড় সড়ো থাবা বসিয়েছে বিজেপি। জেলা জুড়ে তৃণমূলের আসন সংখ্যা 20 থেকে 1 লাফে 9-এ নেমে এলেও বিজেপির আসন সংখ্যা 2 থেকে বেড়ে দাঁড়িয়েছে 8-এ। আর এই অভাবনীয় পরিবর্তনের পেছনে নিজের চেকমেট চালকেই বড় কারণ হিসেবে দাবি করেছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। তৃণমূল ত্যাগ করে নতুন দল গড়া হুমায়ুন কবির এবার রেজিনগর ও নওদা 2 আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন। নির্বাচনে বিজেপির এই উত্থানকে নিজের কৌশলে পরোক্ষ সাফল্য হিসাবে বর্ণনা করে হুমায়ুন জানান, শাসক দলীয় বঞ্চনা ও অপমানের জবাব দিতেই তিনি তৃণমূলকে হারানোর জেদ নিয়েছিলেন। তাঁর দাবি, গত নির্বাচনে তিনি তৃণমূলকে 20টি আসন এনে দিয়েছিলেন, কিন্তু এবার তার পাল্টা চালে সেই সংখ্যা অর্ধেকের নিচে নেমে এসেছে। পাল্টা আক্রমণে বিজেপি ও ব্যক্তিগত লড়াই হুমায়ুন কবির বিজেপির জয়ে নিজের কৃতিত্ব দাবি করলেও তার সভাটি প্রত্যাখ্যান করেছেন বিজেপি জেলা নেতৃত্ব। মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মণ্ডল স্পষ্ট জানিয়েছেন, আদর্শগতভাবে হুমায়ুন কবিরের সঙ্গে তাদের কোনো মিল নেই এবং তার কোনো সমর্থনের উপর বিজেপি নির্ভরশীল নয়। অন্যদিকে হুমায়ুন তার এই লড়াইকে ব্যক্তি কেন্দ্রিক জেদ হিসাবে দেখছেন। তার অভিযোগ, তৃণমূল সরকার, তার পরিবার, এমনকি 7 বছরের নাতনির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে তাকে দমানোর চেষ্টা করেছিলেন, যা শেষ পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে বুমেরাং হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা, রাজনৈতিক প্রভাব, এই ফলাফল জেলার রাজনীতিতে হুমায়ুন কবিরের প্রভাবকে পুনরায় প্রতিষ্ঠিত করেছে। নিজেকে রাজনৈতিক কারিশমাটিক নেতা হিসেবে দাবি করে হুমায়ুন জানিয়েছেন, লোকসভা ভোটে অধীর চৌধুরী এবং বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর যে দায়িত্ব তিনি নিয়েছেন তা সফল হয়েছে। ভবিষ্যতে তিনি বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন এবং পঞ্চায়েত নির্বাচনে নিজের দলের প্রভাব বিস্তারে আত্মবিশ্বাসী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হুমায়ুন কবিরের মতো নেতার ভোট কাটাকাটি এবং স্থানীয় স্তরে তৃণমূল বিরোধী জনমত সংগঠিত হওয়ায় বিজেপির পক্ষে আসন জেতা সহজ হয়েছে। এই মেরুকরণ এবং ত্রিভুজ লড়াইয়ের ফলে মুর্শিদাবাদের দীর্ঘদিনের একক আধিপত্যের রাজনীতিতে এক নতুন অস্থিরতা ও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যার প্রভাব সুদূর প্রসারী হতে পারে।